কাঞ্চনগড় গ্রামের এক পড়ন্ত বিকেলে নদীর ধারে দাঁড়িয়েছিল একটা মস্ত গোঁফওয়ালা তাগড়াই লোক। লোকটির পরনে একটি ধুতি এবং মাথায় একটা লাল গামছা বাঁধা। দুটো হাত পেছনে রেখে খালি গায়ে দাঁড়িয়ে এক মনে নদীর দিকে তাকিয়ে আছে, কিছু যেন ভাবছে। নদীর জল তিরতির করে বয়ে চলেছে, পাখিরা যে যার বাড়ি ফিরে যাচ্ছে। লোকটা যেখানে দাঁড়িয়েছিল তার পেছনে মস্ত হোগলার জঙ্গল। এর নাম নসু ডাকাত। নসু আর তার দলবল এই হোগলার ঝোপের ভেতরেই গা ঢাকা দিয়ে থাকে। নসুর কপালে চিন্তার ভ্রুকুটি, বোঝাই যাচ্ছে নসু কোনো দুশ্চিন্তায় ভুগছে। তখন তার পেছনে আরও একটি লোক এসে দাঁড়ালো। এই লোকটির পরনেও ধুতি এবং হাতে একটি লাঠি। এর নাম ঢেলা। ঢেলা নসুর পেছনে এসে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে কি করতিস ওস্তাদ? নসু তার প্রশ্নের কোনো উত্তর করল না, বরং তার দিকে না তাকিয়েই নদীর দিকে চোখ রেখেই পাল্টা প্রশ্ন করল, দলের সবাই কি করছে রে ঠেলা? আগে উস্তাদ, দল বলতেই তো আমি ছাড়া আর তিনজন রয়েছে। ওরা সবাই ওই পেছনে হোগলার জঙ্গলে বসে আছে। তা ওরা তিনজন তোকে কিছু বলেছে? আগে যে তিনজন রয়েছে ওরাও তো দল ছেড়ে চলে যাবে বলছে। ব্যাপারটা হলো গিয়ে উস্তাদ, এই কাঞ্চনগড় গ্রামে তো আর আগের মতন পয়সাওয়ালা কেউ নেই। যারা ছিল সব শহরে চলে যাচ্ছে। আমরা শেষ কবে বড় হাত মারিছি সেও তো আমার মনে পড়ে না উস্তাদ। উস্তাদ, কারোর হাতে পয়সা কড়ি একদম নেই। সব বুঝি ঢেলা, সব বুঝি। আর সেই নিয়েই এতক্ষণ ধরে আমি চিন্তা করছিলাম। তাই নাকি? তা কি উপায়ে ভাবলে উস্তাদ? চন্দনগড় নাম শুনেছিস? ভাবছি ওখানে যাব। চন্দনগড়? উস্তাদ, কালকেই না চন্দনগড় নিয়ে একটা খবর শুনেছি। কি খবর? ওস্তাদ, ওই চন্দনগড়ে নাকি এক ডাকাত দল ছিল। তা কয়দিন আগে নাকি ওই ডাকাত আর তার দল বলরে গ্রামের এক রাস্তায় মরা অবস্থায় পাওয়া গিয়েছে। আর তারও কিছুদিন আগে ওই চন্দনগড়ের এক দারোগা ওই ডাকাত দলরে ধরতে গিয়ে রাত্রিবেলায় মারা পড়েছে। কিন্তু সবাই বলেছে ওই ডাকাত দল নাকি ওই দারোগারে মারেনি। সব শুনেছি ঢেলা, আর তাই তো ওই গ্রামেই যাব বলে ঠিক করেছি। দারোগা মরেছে, ডাকাত মরেছে, তার মানে চন্দনগড় এখন ফাঁকা। কিন্তু ওস্তাদ, ওই গ্রামে ডাকাত আর ওই দারোগারে কে মারিছে সেসব না জেনে কি ওখানে যাওয়া উচিত হবে? ঢেলা, আমরা ডাকাত। আমরা যদি কোনো কিছু নিয়ে ভয় পাই তাহলে সেটা তো আমাদের পক্ষে লজ্জার ব্যাপার। না না ওস্তাদ, আমি ভয় পাচ্ছি না। তবে আমি বলতেছিলাম যে একবার যদি খোঁজ নেওয়া যেত যে ওরা কিভাবে মরিছে তাহলে ভালো হতো না? তাহলে ওইখানে গিয়ে আড্ডা জমানোতে সুবিধা হতো। না হলে তোমার কথায় আমি প্রশ্ন করতে পারি। যতই হোক তুমি আমাকে ওস্তাদ, তোমার কথাই শেষ কথা। ঠিক আছে, তাহলে ওদের তিনজনকে তৈরি থাকতে বলিস। আমি কালকেই চন্দনগড় গ্রামে রওনা দেব। ঠিক আছে উস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর ঢেলা হেঁটে হেঁটে হোগলা বনের মধ্যে সেই জায়গায় গেল। ভীমা, কেলু আর ঘনা বেশ অনেক বছর ধরে নসু ডাকাতের দলে রয়েছে। দলে আরও অনেক লোকই ছিল, তবে ইদানিং আস্তে আস্তে দল ছেড়ে অনেক লোক চলে গিয়েছে। এই তিনজনও
চিন্তিত মুখে গোল হয়ে বসেছিল। তখন ঢেলা তাদের এসে বলল, এই ভীমা, কালু, ঘনা, তোরা তৈরি থাক। কাল আমরা চন্দনগড় গ্রামে যাব। উস্তাদের হুকুম। তখন ভীমা বলল, কি বলছো গুরু? চন্দনগড়? সেখানে তো শুনেছি। আরে হ্যাঁ, জানি জানি, কিন্তু উস্তাদ হুকুম করেছে, তার উপরে আর কোনো কথা না। উস্তাদ আমাদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। আর এখন বেশি কথা না বলে গোছগাছ শুরু করে দে। পরের দিন চন্দনগড় গ্রামে পৌঁছে একটা নতুন ঘাঁটি খুঁজে আস্তানা গাড়তে সন্ধে হয়ে গেছে। ঢেলা, ভীমা, কেলু আর ঘনা, ওরা চারজন গোল করে বসেছিল। আর নসু ডাকাত একটু তফাতে বসে মনে মনে কিছু চিন্তা করছিল। সে চিন্তা করছিল যে নতুন গ্রামে কিভাবে, কোথা থেকে কাজ শুরু করা যেতে পারে। তারা ঘাঁটি গেড়েছে চন্দনগড় গ্রাম থেকে একটু দূরে, একটা ছোট্ট বাগানের মধ্যে। পাশেই হেতমপুর গ্রাম থেকে আসার রাস্তা। দুই গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার আশেপাশে কোনো জনবসতি নেই, তাই নসু ডাকাত এই জায়গাটাই বেছে নিয়েছে। রাস্তা দিয়ে কেউ যদি যায় আর এই ছোট্ট বাগানে কেউ যদি চুপটি করে বসে থাকে, তবে তার পক্ষে বাগানে কে আছে সেটা দেখা সম্ভব নয়। নসু ঠিক করেছে, এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তবে হুড়মুড় করে বাগানের মধ্যে থেকে বেরিয়ে তার উপর হামলা করবে। সামনের জন কিচ্ছু করার সুযোগই পাবে না। গ্রামের দারোগা মরেছে, সুতরাং ডাকাতিতে বাধা দেওয়ার কেউ নেই। তবে কাজটা করবে অনেক রাতে, কারণ তার আগে আরও কিছু প্রস্তুতি নেওয়ার আছে। তাই সে ঢেলাকে ডাক দিল। ঢেলা, বাবা ঢেলা, এদিকে আয় বাপ। ঢেলা নসুর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, বলো ওস্তাদ। ভীমা, ঘনা আর কেলুকেও ডাক। ভীমা, ঘনা আর কেলু এসে দাঁড়ালো নসুর সামনে। তারপর নসু তাদের এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দিল। সে বলল, ভীমা, তুই যা, গ্রামের দিকে একটু টহল দিয়ে আয়, দেখে আয় গ্রামের হাওয়া কেমন। আর কেলু, তুই যা, এই এদিক ওদিক রাস্তাগুলো একটু দেখে আয়। যদি দৌড়নোর হয় তাহলে তুই আমাদের আগে থেকে রাস্তা দেখাবি, নতুন জায়গা কি না। আর ঘনা, তুই রাস্তার দিকটা নজর রাখ, কেউ এলে ইশারা করবি, বুঝলি? এদিককার মানুষের শুনেছি অনেক টাকা, বুড়ো হোক বুড়ি হোক, কাউকে আর ছাড় নেই, সবার থেকে লুট করব। ঠিক আছে, এখন যা, যে যার কাজে লেগে পড়। এরপর কেলু চলে গেল চারিদিকের রাস্তাঘাট দেখতে। ডাকাতি করার সময় বা ডাকাতি করে যদি পুলিশ বা কেউ চলে আসে, তাহলে সেখান থেকে যাতে তাড়াতাড়ি কেটে পড়া যায়, সেই রাস্তাঘাটগুলো আগে ভাগে দেখে রাখাই হলো কেলুর কাজ। আর অন্যদিকে ভীমা চলে গেল চন্দনগড় গ্রামের মধ্যে। গ্রামের দিকে গিয়ে ভীমা দেখল একটা সাইকেল সারানোর দোকানে বসে গ্রামের কিছু মানুষ কী সব আলোচনা করছে। ভীমা দূর থেকে কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না। তাই সে ধীরে ধীরে সেই দোকানের পেছনে গিয়ে দাঁড়ালো আর আড়ি পাততে লাগলো। সে কান পেতে শুনতে পেল সামনের লোকগুলোর মধ্যে কেউ বলছে, উফ, সত্যি এই ডাকাতটা মরে গিয়ে যে কি উপকারটাই হয়েছে, তবে দারোগা বাবুকেও মরতে হলো, সেটাই একটু খারাপ লাগছে।
আর একজন বলল, হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু শোনো, তোমরা কিন্তু ভুলে যেও না ওই পালকির কথা। ওটা কিন্তু এখন রোজ রাতে হেতমপুর থেকে যাওয়া আসা করছে। অনেকে বাড়ির জানালার মধ্যে দিয়ে দেখেছে পালকিটাকে। এই কথাটা শোনা মাত্র ভীমা দৌড় দিল তার ওস্তাদের কাছে। নসু ডাকাতের কাছে গিয়ে সে বলল, ওস্তাদ, ভালো খবর। কি খবর? ওস্তাদ, আমরা যে গ্রামে এসেছি সেটা গ্রামের কেউই জানে না। আর রোজ রাতে নাকি কোন পালকি হেতমপুর থেকে চন্দনগড় যাওয়া আসা করে। মানে এই রাস্তা দিয়েই? তা আর কিছু খবর আছে নাকি? আছে ওস্তাদ, এই গ্রামের লোক কোনো কিছুর ভয়ে রাত্রিবেলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে না, কিন্তু সেটা কিসের ভয় সেটা শুনতে পারিনি। ঠিক আছে, ওটা না জানলেও চলবে, কিন্তু খবরটা তো ভালোই রে। রাস্তা একদম পরিষ্কার, আর পালকি করে কেউ যায় মানে নিশ্চয়ই বড়লোক হবে। বাহ বাহ, খুব ভালো খবর নিয়ে এসেছিস রে ভীমা। যা, এবার তৈরি হয়ে নে, আজকে বেশ বড় হাত মারা যাবে। তারা সবাই সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রাস্তার দিকে নজর রাখল। চারিদিকে জনমনীষী তো দূরের কথা, একটা বাড়ির আলো পর্যন্ত দেখা যাচ্ছিল না। নসু ডাকাতের মনে খুব আনন্দ। আজ অনেক দিন পর একটা বড় ডাকাতি করবে সে। না, এখনো তার এলেম শেষ হয়ে যায়নি। আর দলের যারা দল ছেড়ে চলে যাবে করছিল, তারাও এখন একটু টাকার মুখ দেখতে পাবে। আর এখন থেকে চন্দনগড় গ্রামের নতুন ত্রাসের নাম হলো নসু ডাকাত। এই কথাটা ভেবে নসু মনে মনে একটু হেসে নিল। প্রায় ৩-৪ ঘন্টা পরে তারা দেখতে পেল সেই রাস্তা দিয়ে কিছু একটা আসছে, তবে সেটা এখন অনেক দূরে এবং খুবই ধীরে ধীরে আসছে। ঢেলা, ভীমা, কেলু আর ঘনা সবাই সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, আর তাদের নজর দূর থেকে আসা সেই জিনিসটার দিকে। সামান্য কাছে আসতে তারা বুঝতে পারল এটা একটা বিয়ের পালকি। 4টে লোক সেটা কাঁধে করে নিয়ে আসছে। তাদের দলের একটা নিয়ম আছে, সেটা হলো ডাকাতি করার সময় কেউ কোনো কথা বলবে না। তাই সবাই একটা জিনিস খেয়াল করেছে, কিন্তু কেউ কাউকে বলেনি, আর সেটা হলো সেই 4জন লোক যেন পালকিটা হাওয়ায় ভাসিয়ে নিয়ে আসছে, অর্থাৎ কারোর পা যেন মাটিতে নেই। ব্যাপারটা কেউ কাউকে বলেনি, তার কারণ কেউই ব্যাপারটা অতটা গুরুত্ব দেয়নি। অবশেষে সেটা সেই জঙ্গলের কাছে চলে এলো, যেখানে নসু ডাকাত তার দলবলকে নিয়ে লুকিয়ে বসেছিল। তারপর নসু ডাকাত হারে রে 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 বলে দৌড়ে সেই পালকির দিকে ছুটে গেল। সাথে ঢেলা, ভীমা, কেলু আর ঘনা। তাদের সবার হাতে একটা করে বল্লম, শুধু নসু ডাকাতের হাতে একটা ছুরি। তারা সবাই মিলে গিয়ে সেই পালকিটাকে ঘিরে নিল। পালকির সেই 4জন ততক্ষণে পালকিটা নিচে রেখে দাঁড়িয়েছে। ঢেলা, ভীমা, কেলু আর ঘনা এরা 4জন চারিদিকে দাঁড়িয়ে আছে হাতে বল্লম নিয়ে, আর নসু
হাতে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে আছে পালকির একদম সামনে। তারপর নসু ডাকাত বলল, বিয়ে বাড়ির পালকি বলে কথা, বউয়ের গায়ে নিশ্চয়ই গয়না ভর্তি করা আছে। টাকা পয়সা সোনা দানা যা আছে সব চাই, নইলেই জবাই। নসুর কথায় ভেতর থেকে কেউ বেরিয়ে এলো না। তার উপর যে চারজন পালকি বইছিল তাদেরও কোনো হেলদোল নেই। আগা পাঁচতলা কালো চাদর মুড়ি দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। তখন রেগে গিয়ে নসু ডাকাত সেই পালকির দিকে এগিয়ে গেল। বর বউ যেই থাকুক টেনে বার করে সব লুট করে নেবে। তারপর পালকির দরজার মধ্যে গিয়ে মাথা বাড়িয়ে সে দেখতে পেল একটা নরকঙ্কাল নতুন বউয়ের সাজে শাড়ি এবং গয়না পরে বসে আছে। শাড়ির মধ্যে থেকে কঙ্কালের দুটো পা বেরিয়ে আছে এবং সেই পায়ে মোটা মোটা সোনার নূপুর, গলায় প্রচুর সোনার হার, তাছাড়া সারা গায়ে আরও অনেক সোনা গয়না। অন্ধকারেও সেগুলো ঝলমল করছে। তারপর সেই বউটি নসুর দিকে মাথা ঘুরিয়ে তাকালো। সেই বউয়ের ঘোমটার মধ্যে একটা কঙ্কালের মাথা, চোখের জায়গাটা ফাঁকা, আর সেটা নিয়ে নসুর দিকে তাকিয়ে আছে সেই বউয়ের রূপে কঙ্কালটি। এটা দেখে নসু ডাকাত ভয়ে পালকি থেকে দূরে ছিটকে গিয়ে পড়ল। মাটিতে পড়ে সে ভয়ে হাঁফাতে হাঁফাতে দেখল ঢেলা, ভীমা, কেলু আর ঘনা সেখানে কেউ নেই। এমনকি সেই চারজন পালকি বাহকও নেই। শুধু তার দলের চারজন যেখানে দাঁড়িয়েছিল সেখানে তাদের চারজনের চারটে বল্লম পড়ে আছে এবং সেখান থেকে রক্তের দাগ চলে গিয়েছে চারিদিকে। তখন নসু ডাকাত সবাইকে ডাক দিল, ভীমা, ঢেলা, ঘনা, কোথায় তোরা? নসু কারোর কোনো সাড়া শব্দ পেল না। তারপর সে দেখল কঙ্কালটি পালকির বাইরে এসে দাঁড়িয়েছে। বাইরে এসে সেই কঙ্কালটি নসু ডাকাতের দিকে তার লম্বা হাত বাড়িয়ে দিল। তখন নসু ডাকাত সেখান থেকে উঠে দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে একটা ভয়ঙ্কর জিনিস দেখে সে ধান জমির মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে গেল। সে দেখল তার সামনে একটা বাঁশের উপরে ঝুলছে ঢেলার মৃতদেহ। কেউ যেন ঢেলার মাথাটা মোটকে পিঠের দিকে ঘুরিয়ে দিয়েছে। ঢেলার মৃতদেহ দেখে সে সেখান থেকেও দৌড় মারল। দৌড়তে দৌড়তে সে গিয়ে পৌঁছলো চন্দনগড় গ্রামে। গ্রামে ঢুকে সে চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। দুজন লোক হাতে আগুন নিয়ে এসে তার সামনে উপস্থিত হলো। তারপর তাদের মধ্যে একজন বলল, কি হলো? কে হে তুমি? নসু ডাকাত মনে করল এখন কিচ্ছু লুকিয়ে আর লাভ নেই। তাই সে নিজের আসল পরিচয় দিল এবং তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সেই দুজনকে বলে দিল। সব শুনে তাদের মধ্যে একজন বলল, বাবারে, কি সাংঘাতিক ঘটনা! কিন্তু এখন এখানে দাঁড়িয়ে থাকা যাবে না তো, তাড়াতাড়ি আমাদের বাড়ি চলো, কাল সকালে সব কথা বলবো। তারপর সেই দুজন নসু ডাকাতকে তাদের বাড়ি নিয়ে গেল। আগের রাতে
নসু ডাকাতের একদম ঘুম আসেনি। সারাটা রাত তার চোখের সামনে সেই বহুরূপী কঙ্কাল এবং ভেলার ঝুলন্ত মৃতদেহটা ভেসে ভেসে উঠছিল। আগের দিন রাতে তাকে যেই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল, পরের দিন সকালবেলা সেই বাড়ির বারান্দায় চুপটি করে বসেছিল সে। কিছুক্ষণ পর আগের রাতের সেই মানুষটি এসে সেখানে উপস্থিত হলো এবং নসু ডাকাতকে এই গ্রামের ইতিহাস সম্পর্কে বলতে শুরু করলো। এই চন্দনগড় গ্রামে শ্যামল বাণুজ্য নামে এক ধনী ব্যক্তি ছিলেন। তার ছেলের বিয়ে হয়েছিল ওই হেতমপুরের আশিস ভট্টাচার্যের মেয়ের সাথে। তা বিয়ের পরের দিন যখন ছেলে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন এই গ্রামের ডাকাত দল নতুন বউয়ের পালকির উপর আক্রমণ করে এবং পালকি বাহক সহ নতুন বউকেও খুন করে ফেলে। আর কাল রাতে তারাই তোমার দলের সবাইকে মেরে ফেলেছে। তাদের মৃতদেহ আজ সকালে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে। সেই দিনই নসু ডাকাত চন্দনগড় গ্রাম থেকে দিন থাকতে থাকতেই বেরিয়ে গেল। তবে ডাকাত বলে আর তাকে না ডাকলেও চলবে, তার কারণ সেই রাতের পর থেকেই নসু ডাকাতি ছেড়ে দিয়েছে।